দশম শ্রেণীর আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বায়ুর আর্দ্রতা। বুঝা গেছে? এখান থেকে কি প্রশ্ন আসে, কতগুলো শর্ট কোশ্চেন আসে বায়ুর আর্দ্রতা সংক্রান্ত বিষয়ে, আর একটা বড় কোশ্চেন হচ্ছে বৃষ্টিপাত মানে অধঃক্ষেপণ, বৃষ্টিপাত কি, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। বড় কোশ্চেন উৎপত্তি অনুসারে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এটা হচ্ছে এখানকার বড় কোশ্চেন। তার আগে জেনে নিই এইগুলো সংক্ষেপে। বায়ুর আর্দ্রতা কাকে বলে? যে বলছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি আমরা কি বলি? বায়ুর আর্দ্রতা। বোঝা গেছে? এবার এই আর্দ্রতা আমরা কি পরিমাণ আর্দ্রতা আছে, কতটা আর্দ্রতা আছে সেটা বোঝার জন্য তার পরিমাপ করা হয়। আমরা জানি বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে কি? হাইগ্রোমিটার। এটা সব কোশ্চেন দেয়, বায়ুর আর্দ্রতা কিসের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। এবার জেনে নেই বায়ুর কতগুলো পরিমাপ। একটা হচ্ছে চরম আর্দ্রতা কাকে বলে? বলছে নির্দিষ্ট আয়তন বায়ু, নির্দিষ্ট আয়তনের বায়ু, আয়তন বায়ুতে কত ভরের, গ্রামে প্রকাশ করি, কত ভরের জলীয় বাষ্প আছে তাকে বলে চরম আর্দ্রতা। তাহলে নির্দিষ্ট আয়তন বায়ুতে কত ভরের বা কত গ্রাম ভরের জলীয় বাষ্প আছে তাকে আমরা বলি চরম আর্দ্রতা। আর আমরা 1 ঘনমিটার জায়গায় কতটা জলীয় বাষ্প, কত গ্রাম জলীয় বাষ্প আছে সেটা যখন পরিমাপ করব সেটা গ্রামে প্রকাশ করা হবে, সেটা হলো চরম আর্দ্রতা। বিশেষ আর্দ্রতা কি? বলছে 1 কেজি বায়ুতে, 1 কেজি ওজনের বায়ু নেওয়া হবে, 1 কেজি ভরের বায়ু, সেই 1 কেজি ভরের বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প আছে। তার মানে কি নির্দিষ্ট ভরের বায়ুতে কত ভরের জলীয় বাষ্প আছে তাকে বলা হয় বিশেষ আর্দ্রতা। আমরা এটা 1 কেজিতে কত গ্রাম আছে এইভাবে পরিমাপ করি। বোঝা গেছে? তাহলে গ্রাম পার কেজি, গ্রাম পার কেজি। তাহলে বিশেষ আর্দ্রতা বুঝলাম। এবার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বোঝার আগে কতগুলো বিষয় বুঝে নিতে হবে। একটা হচ্ছে সম্পৃক্ততা। বলছে একটা নির্দিষ্ট আয়তন বায়ু, নির্দিষ্ট আয়তন বায়ু তার একটা জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আছে। নির্দিষ্ট আয়তন বায়ুর একটা জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আছে, যে সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে বলা হচ্ছে সেই বায়ুর সম্পৃক্ততার মাত্রা। মানে একটা নির্দিষ্ট আয়তন বায়ু সর্বোচ্চ যত গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে বলা হয়, তখন সেই যতটা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সবটাই যদি জলীয় বাষ্প থাকে তখন সেটাকে বলবো সম্পৃক্ত বায়ু। তার থেকে কম থাকলে তাকে বলবো অসম্পৃক্ত, তার থেকে বেশি থাকলে তাকে বলবো অতিবৃক্ত। এবার বলছে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ু একটা নির্দিষ্ট চাপে সম্পৃক্ত হয়, যে উষ্ণতায় সে সম্পৃক্ত হয় সেই উষ্ণতাটাকে বলা হয় শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কের উষ্ণতা যদি 0 ডিগ্রি কম হয় তখন সেটা জলকণা না হয়ে বরফকণা হবে। যদি হিমাঙ্কের ওপরে থাকে তখন সেটা জলকণায় পরিণত হবে। তাহলে সম্পৃক্ত যখন হয়ে যাবে কোনো বায়ু তখন সেখান থেকে জলকণা তৈরি হতে শুরু করবে। তাহলে শিশিরাঙ্ক কাকে বলে? তাহলে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ু সম্পৃক্ত হয় সেই উষ্ণতাটাকে সেই বায়ুর কি বলা হয়? শিশিরাঙ্ক বলা হয়। হয়ে গেল। এবার আমরা আপেক্ষিক আর্দ্রতা বুঝবো। আপেক্ষিক আর্দ্রতা বলছে কোনো নির্দিষ্ট আয়তন বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প আছে, মানে চরম আর্দ্রতা, যত গ্রাম জলীয় বাষ্প আছে, তাহলে এই বায়ুতে 15 গ্রাম জলীয় বাষ্প আছে বললো এর এবং একে সম্পৃক্ত করতে যতটা জলীয় বাষ্পের দরকার, ধরো এই বায়ুটা সম্পৃক্ত হতে 20 গ্রাম জলীয় বাষ্প দরকার। কত গ্রাম জলীয় বাষ্প দরকার? 20 গ্রাম জলীয় বাষ্প দরকার। তখন এদের অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে কোনো একটা নির্দিষ্ট বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প আছে অর্থাৎ চরম আর্দ্রতা, এবং তাকে সম্পৃক্ত করতে যত গ্রাম জলীয় বাষ্প লাগে সেই বায়ুটাকে, তাদের অনুপাতকে কি বলা হচ্ছে? আপেক্ষিক আর্দ্রতা। একে কিসের শতকরা হারে প্রকাশ করা হয়? একে কিসে প্রকাশ করা হয়? শতকরা হারে প্রকাশ করা হয়। তাহলে 20 গ্রাম যদি হয় তাহলে কত হলো? 75%। তাহলে যদি কোনো বায়ুর 15 গ্রাম জলীয় বাষ্প থাকে
তার সম্পৃক্ত মাত্রা যদি 20 গ্রাম হয় তাহলে তার আপেক্ষিক আর্দ্রতা হবে 75%। এবার যদি তার জলীয় বাষ্পের পরিমাণ বাড়ানো যায়, 15 থেকে যদি 20 হয়ে যায়, তখন তার আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 100%। তাহলে আপেক্ষিক আর্দ্রতা 100% হলে সেই বায়ুটা কি হবে? সম্পৃক্ত হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বায়ু কিসে পৌঁছাবে? সিসির আণুকে পৌঁছাবে। তখনই কি শুরু হবে? ঘনীভবন শুরু হবে। তখন জলীয় বাষ্পটা কিসে পরিণত হতে শুরু করবে? জলকণায় পরিণত হতে শুরু করবে। বুঝে গেছে? এই কোশ্চেনগুলো এখান থেকে আসে। এবার করব ঘনীভবন। ঘনীভবন হচ্ছে কি? তাহলে জলীয় বাষ্প যখন কি হয়? জলকণায় পরিণত হতে শুরু করবে, তখন তাকে ওই প্রক্রিয়াকে কি বলা হয়? ঘনীভবন। তাহলে এই জলীয় বাষ্প ঘনীভবন হয়ে কি কি তৈরি হতে পারে? জলীয় বাষ্প ঘনীভবন হয়ে মেঘ সৃষ্টি হয়, কুয়াশা সৃষ্টি হয়, শিশির তৈরি হয়। এই বিষয়গুলো ঘনীভবনের ফলে তৈরি হয়ে থাকে। এবার আমরা চলে যাই পরপর ঘনীভবনের বিভিন্ন রূপ। ঘনীভবনের রূপ মানে কিভাবে ঘনীভবন হয় তার প্রথমে জেনে নিই কুয়াশা। কুয়াশা কি আমরা জানি যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর মধ্যে যে ধূলিকণা আছে, সেই ধূলিকণা ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পকে কি করে? ঘনীভবন করে হয়ে ভূপৃষ্ঠের কাছে কি হয়? ভাসতে থাকে। তাকে আমরা কুয়াশা বলি। তারপরে কি? শিশির। শিশির কি? যে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে কি হয়? শীতল হয়। তখন শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে তার উপরের বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায়, তাকে আমরা কি বলি? শিশির। ধরো যে ঘাসের উপর ঘাস দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়, তখন ঘাসের টগের উপর জল জমে যায়, তখন তাকে আমরা কি বলি? শিশির বলি। বোঝা গেছে? শিশির হলো। এবার যেটা বলবো অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কি? বলছে বায়ুমণ্ডল থেকে জলীয় অংশ তরল বা কঠিন অবস্থায় যখন মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচে নেমে আসে তাকে কি বলে? অধঃক্ষেপণ। তাহলে আমরা কুয়াশা আর শিশির যেটা পড়লাম, তাহলে এতে মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব নেই, অতএব কুয়াশা শিশির অধঃক্ষেপণ নয়। এখানে প্রশ্ন আসে যে কুয়াশা শিশির অধঃক্ষেপণ নয় কেন? কেন কুয়াশা আর শিশির ভূপৃষ্ঠের কাছাকাছি তৈরি হয়, যাতে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচে নেমে আসে না। তাহলে যারাই মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে নেমে আসে তাদেরকে কি বলা হয়? অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের অনেক রকম রূপ আছে। যখন বৃষ্টি রূপে জল আকারে নেমে আসবে, তখন তাকে আমরা বলি বৃষ্টিপাত। আর যদি আমার বরফ আকারে নেমে আসে, যদি তুষারকণা সূক্ষ্ম সূক্ষ্ম বরফ যদি নামতে থাকে, তখন তাকে বলবো আমরা তুষারপাত। আবার বৃষ্টির সঙ্গে বড় বড় বরফখণ্ড যখন নেমে আসে, তখন তাকে আমরা বলি শিলাবৃষ্টি। এগুলো সব অধঃক্ষেপণের রূপ। আমাদের টেনে আমরা যেটা করবো বৃষ্টিপাত সম্পর্কে পড়বো। টেনের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, বড় কোশ্চেন, যে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে আমরা বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করে থাকি। সেই 3 ধরনের বৃষ্টিপাত সম্পর্কে পড়বো। এটা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলে যাই 1 নম্বর, পরিচলন বৃষ্টি। পরিচলন বৃষ্টি কি কি পড়বো, কাকে বলে পড়বো, কিভাবে তৈরি হয় আর কোথায় দেখা যায়। পরিচলন বৃষ্টি কি? বলছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে সেখানে কি হয়? ঘনীভূত হবে, ওই মেঘ সৃষ্টি হবে। মেঘ থেকে যখন বৃষ্টি নেমে আসবে, তখন তাকে কি বলা হচ্ছে? পরিচলন বৃষ্টি। তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন সূর্যের তাপে ভূপৃষ্ঠের জলভাগ থেকে জলীয় বাষ্প উপরে উঠবে,
ঊর্ধ্বমুখী হবে, ঊর্ধ্বমুখী হয়ে সেখানে শীতল হবে, শীতলের ঘনীভবন হবে, ঘনীভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি হবে, মেঘ থেকে যে বৃষ্টি নেমে আসবে তাকে পরিচলন বৃষ্টি বলে। কিভাবে তৈরি হয় একটু জেনে নিন। বলছে সূর্যের তাপে ভূপৃষ্ঠে যে জলভাগ সেখান থেকে জলীয় বাষ্প ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। মানে একটা বাষ্পপুঞ্জ, একটা বায়ুপুঞ্জ যখন ঊর্ধ্বমুখী হবে তখন সে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটারে তার উষ্ণতা কি হবে, কমতে থাকবে। 1 কিলোমিটার হলেই তার 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যাবে, যাকে আমরা বলি রুদ্র তাপ হ্রাস হার। তাহলে এই হারে যখন জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা ঠান্ডা হবে তখন কিছু দূর ওঠার পর সে তখন কি হবে, ঘনীভূত হয়ে যাবে, ঘনীভবন ঘটবে। যখনই ঘনীভবন ঘটবে তাহলে জলীয়বাষ্প ঘনীভবন হলেই সে লীন তাপ ত্যাগ করে, যাকে আমরা বলি ঘনীভবনের লীন তাপ। কত, যে 1 গ্রাম জলীয় বাষ্প প্রায় 537 ক্যালোরি তাপ এখানে ত্যাগ করবে, এবং এই যে তাপ, এই তাপটা বাইরেও যাবে না, এই বায়ুর মধ্যেই থাকবে। ওই জন্য এই তাপটাকে আমরা রুদ্র তাপ বলি, মানে এই তাপটা বায়ুমণ্ডলেও মিশবে না, সেই বায়ুপুঞ্জের মধ্যেই তাপটা যুক্ত হবে, ফলে এখানে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাবে, বায়ুটা আরো উপরে উঠে যাবে। তাহলে এইভাবে আস্তে আস্তে বায়ুটা অনেকটা উপরে উঠে যায়, সেখানে গিয়ে মেঘ সৃষ্টি হয়, বৃষ্টিপাত রূপে নেমে আসে। তাহলে উপরে ওঠার মেকানিজমটা বোঝা গেল কিভাবে ওঠে, যে কিছু দূর ওঠার পর বায়ুর তাপমাত্রা এতটাই কমে যায়, সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে সেই ঘনীভবনের লীন তাপ ত্যাগ করে, সেই লীন তাপের ফলে বায়ুটা কি হয়, ঊর্ধ্বমুখী হয়, হয়ে পরিচলন বৃষ্টি ঘটে। এটা কোথায় বেশিরভাগ দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে, যেখানে দিনের বেলা সূর্যরশ্মি লম্বভাবে বাড়ে, জলভাগ প্রচন্ড গরম হয়, ওই উপরের দিকে ওঠে, বিকালের দিকে ওই অঞ্চলে কি ঘটে, বৃষ্টিপাতটা ঘটে, যাকে আমরা কি বলি, পরিচলন বৃষ্টি। বুঝে গেছে পরিচলন বৃষ্টিপাত কি, কিভাবে ঘটে, আর উদাহরণ। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বৃষ্টি পড়ব, শৈলক্ষেপ বৃষ্টি। এটা দেখে দিই, শৈলক্ষেপ বৃষ্টি কি। যে বায়ু, জলীয়বাষ্পপূর্ণ কোনো বায়ু প্রবাহিত হচ্ছে, তার প্রভাবতে কোনো উচ্চভূমি থাকলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু সেই উচ্চভূমিতে বাধা পায়, বাধা পেয়ে ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বমুখী হয়ে মেঘ সৃষ্টি হয়, হয়ে বৃষ্টিপাত যে ঘটায় তাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি। তাহলে এবার জেনে নিই শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে ঘটে। তাহলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু যে ঢালে গিয়ে বাধা পায় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল, তাহলে এটা হলো আমার প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালে বাধা পাওয়ার পর ঠিক বায়ুটা কি হয়, ঊর্ধ্বমুখী হতে শুরু করে। ঠিক বায়ুটা কিছুটা ওঠার পর সেও রুদ্র তাপহ্রাস হারে শীতল হয়, মানে 1 কিলোমিটার উঠলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হয়, হ্রাস পায়। হ্রাস পেল, সঙ্গে সঙ্গে এখানে কি হলো, ঘনীভবনের লীন তাপ যুক্ত হবে, বায়ুটা আরো উপরে উঠে যাবে, উপরে উঠে এখানে মেঘ সৃষ্টি হবে, হয়ে বৃষ্টিপাত ঘটাবে। তাহলে প্রথম যে উত্থান সেটা হলো এই বাধা পাওয়ার জন্য উত্থান, ওই জন্য এর নাম হচ্ছে শৈলক্ষেপ। মানে বায়ুটা এখানে বাধা পেয়েছিল বলে কিছুটা উঠেছে, কিছুটা ওঠার পরই ঘনীভবনের লীন তাপ যুক্ত হয়েছে, এর তাপমাত্রা বেড়ে গেছে, বায়ুটাকে আরো উপরে উঠতে কি করেছে, সাহায্য করেছে, আরো উপরে উঠতে সাহায্য করেছে। তার প্রভাবে এখানে কি সৃষ্টি হয়ে গেল, মেঘটা সৃষ্টি হয়ে গেল, এবং মেঘ থেকে এখানে বৃষ্টিপাত ঘটলো। এই বৃষ্টিপাতটাকে কি বলা হচ্ছে, শৈলক্ষেপ বৃষ্টি। ঠিক বৃষ্টিপাত ঘটার পর এই বায়ুটা যখন পর্বত ক্রস করে পেছন দিকে যাবে, এইটাকে অনুবাদ ঢাল বলা হয়, অনুবাদ ঢাল। ঠিক অনুবাদ ঢালে যখন যাবে সেখানে 1 নম্বর কন্ডিশন হচ্ছে জলীয় বাষ্প হ্রাস পাবে, জলীয় বাষ্প হ্রাস পাবে, মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি হবে, কমে যাবে, যেহেতু এখানে বৃষ্টিপাত ঘটিয়েছে। 2 নম্বর কন্ডিশন, বায়ুটা উপর থেকে নিম্নগামী হবে, বায়ু কি হবে, নিম্নগামী, ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পাবে।
তাপমাত্রা কি পাবে? বৃদ্ধি পায়। কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। এটাকে রুদ্ধ তাপ বৃদ্ধি হার বলে। একটা বায়ুপুঞ্জ যখন নিচের দিকে নামবে তার তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটারে কি হবে? বৃদ্ধি পাবে। ফলে এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এর জলীয় বাষ্প কি ধারণ ক্ষমতা কি হবে? বৃদ্ধি পাবে। তার জন্য এখানে কি হবে? বৃষ্টিপাত হবে না। যদি উষ্ণতা বৃদ্ধি পায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, আর উষ্ণতা কমলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তখন আপেক্ষিক আর্দ্রতা কি হবে? হ্রাস পাবে এবং হচ্ছে বৃষ্টিপাত হবে না, যাকে আমরা বলি বৃষ্টির ছায়া অঞ্চল। বৃষ্টির ছায়া অঞ্চল বোঝা গেছে? যেমন ভারতবর্ষের ক্ষেত্রে দেখে নিই, ভারতবর্ষে যে পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক, মানে পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এদিকে আমাদের মৌসিনরাম, সেখানে প্রচুর বৃষ্টি হয়। তার বিপরীত দিকে শিলং, শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। বোঝা গেছে? এটা হলো আমার শৈলক্ষেপ বৃষ্টি। এখানে একটা কোশ্চেন নাই, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? বৃষ্টির ছায়া অঞ্চলে বৃষ্টিপাত কম হয় কেন? আর 3 নম্বর চলে যাই, ঘূর্ণবাত বৃষ্টি। ঘূর্ণবাত বৃষ্টি কি? দু ধরনের ঘূর্ণবাতে দু ধরনের বৃষ্টি হয়। একটা ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত ক্রান্তীয় ঘূর্ণবাতে কি হয়? একটা কেন্দ্রে নিম্নচাপ থাকে, নিম্নচাপে বায়ু প্রচন্ড গতিতে ছুটে আসে, এসে ঊর্ধ্বমুখী হয়। নিম্নচাপের পাশ দিয়ে বায়ু প্রচন্ড গতিতে ঊর্ধ্বমুখী হয়, সেখানে গিয়ে কিউমুলো নিম্বাস মেঘ তৈরি ঘটে, বৃষ্টিপাত ঘটে। এটা ক্রান্তীয় ঘূর্ণবাতে বৃষ্টি। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বৃষ্টি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কি? একটা সীমান্ত তৈরি হয়, একটা হচ্ছে শীতল সীমান্ত, একটা উষ্ণ সীমান্ত তৈরি হয়। এটা হচ্ছে উষ্ণ সীমান্ত, এখানে আছে শীতল সীমান্ত। উষ্ণ সীমান্ত, এটা শীতল সীমান্ত। শীতল সীমান্ত বরাবর উষ্ণবায়ু উপরে ওঠে, উষ্ণ সীমান্ত বরাবর উষ্ণবায়ু উপরে ওঠে, উষ্ণবায়ু উপরে ওঠে, এই সীমান্ত বরাবর কি ঘটায়? বৃষ্টিপাত ঘটায়। তাহলে এই হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টি আর ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টি। তাহলে এটা 5 নম্বরের কোশ্চেন। অবশ্য পরীক্ষায় দেয় যে কোনো দুটি বৃষ্টিপাতের বিবরণ দাও।